দেখো লাস্ট ক্লাসে যা আমরা শিখেছি এখান থেকে যে লেখার বিষয় না, বিষয়টা বোঝার বিষয়। যে দুইটা ত্রিভুজ যদি তুমি কনগ্রেন্ট হয়, সর্বসম হয়, কি মনে হয় এটা কি সদৃশ হবে? এটা যদি সর্বসম হয়, মানে কনগ্রেন্ট হয়, তাহলে কি সিমিলার হবে না? হ্যাঁ, বুঝতেছো কথা? সর্বসম মানে কি? কনগ্রেন্ট মানে সব সমান। এটা এটা যা এটাও কি তা মনে করো, এটা আর এটা আছে, তারপরে এটা এটা আছে। তাহলে এখন অনুপাত করলে, রেশিও করলে কি হবে? ওয়ান হবে। মানে সমান না, এবি ডিভাইড বাই ডি, তো এবি আর ডি সমান, এবি আর ডি ও কি তা দুইটাই সমান, ইকুয়াল টু ওয়ান। কিন্তু বিষয়টা হচ্ছে তোমার যদি দুইটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল যদি কি হয়, সদৃশ হয়, তাহলে সর্বসম বলা যাবে। আমরা তো বুঝছো না, বুঝো না। যেমন এই যে এটা মনে করো তোমার 10, এটা দিলে তুমি 5, এটা দিলে 12, এটা হচ্ছে 6, এটা দিলে 8, এটা মনে করো 4। তাহলে এই দুইটা কি সদৃশ, সিমিলার, কিন্তু কনগ্রেন্ট। কনগ্রেন্ট মানে সবকিছু সমান, সবকিছু সমান না, অ্যাঙ্গেল গুলো সেম কিন্তু বাহুগুলো তো সমান না। আবার এখানে দেখো, এখানে কি এটা মনে করো 10, এটাও 10, এটা 12, এটাও কি মনে করো 12, এটা 8, এটাও কি 8। হ্যাঁ, সাইড সাইড। এবার বুঝতেছ? তাহলে এখানে কি হবে, এই দুটো কি সিমিলার, অনুরূপ, সদৃশ। আবার পাশাপাশি কি সর্বসম হলে কি হবে, অবশ্যই কি হবে, সদৃশ হবে এবং সদৃশ কোণী হবে, সিমিলার হবে, ইকুইঅ্যাঙ্গুলার হবে। কিন্তু সদৃশ হলে কি সর্বসম হবে এটা বলা যাবে না, হইতে পারে না হইতে পারে। এবং এই বৈশিষ্ট্যটা শুধুমাত্র কার জন্য? ত্রিভুজের জন্য। কার জন্য? ত্রিভুজ যদি সদৃশ হয় কি হবে, সদৃশ কোণী হবে। সিমিলার হলে ইকুইঅ্যাঙ্গুলার, ইকুইঅ্যাঙ্গুলার হলে কি সিমিলার। সদৃশ হলে সদৃশ কোণী, সদৃশ কোণী হলে কি সদৃশ। অন্যগুলা হতে পারে, না হতে পারে। যেমন, যেমন ধরো, খেয়াল করো, এটা একটা বর্গক্ষেত্র আঁকলাম, স্কোয়ার, তার মাঝখানে একটা দিলে, তো এটা মনে করো প্রত্যেকটা 6 করে, আর সবগুলো দিলাম 4 করে। তাহলে এই দুইটা বর্গক্ষেত্রের সম্পর্ক কি বলো তো? সদৃশ হবে? কেন হবে না? সিক্স, এটার সাথে এটা তুলনা করলে কত? 6/4। এটার সাথে তুলনা করলে কত? 6/4। বাহুর অনুপাত সমান না? 3/2 করে সবগুলা এই কত বড় না? সবগুলো অ্যাঙ্গেল কি সেম? সবগুলো 90। তারপরে এই দুইটা পরস্পর কি, এটা যদি এ বি সি ডি লিখি, আর এটা যদি কি লিখি, পি কিউ আর এস লিখি, এদের মধ্যে কি সম্পর্ক? সদৃশ প্লাস হচ্ছে কি সদৃশ কোণী। শুধুমাত্র ত্রিভুজের জন্য হবে, চতুর্ভুজের জন্য, পঞ্চভুজের জন্য, বাকি যারা আছে, বাকি যেগুলো আছে, পলিগন যেগুলো আছে, বহুভুজ, ওদের জন্য কি এই বৈশিষ্ট্য সমান হতে পারে, নাও হতে পারে। যেমন ধরো, এবার দিলাম হচ্ছে যে এটা একটা রেক্টাঙ্গেল, আয়তক্ষেত্র, এটা হচ্ছে তোমার 8, এটা হচ্ছে তোমার 5, এটা দিলাম হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটা মনে করো সবগুলো হচ্ছে যে 6। তাহলে এখন বলো এই দুটার মধ্যে কি সম্পর্ক? অ্যাঙ্গেল সেম, রাইট। এইটা হচ্ছে কি রেক্টাঙ্গেল, এটা স্কোয়ার। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সব প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে সবগুলা কোণ সমান, তাহলে এই দুটাকে আমরা কি বলবো? ইকুইঅ্যাঙ্গুলার, সদৃশ কোণী। সদৃশ বলা যাবে? এই সদৃশ বলা যাবে? বাহুগুলোর অনুপাত কি সমান? না। এই যে এটা 8/6 আর এটা কত? 5/6। কোণ সমান হলে সদৃশ কোণী। এটা এটাই, এটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে সবগুলা কোণ কি, কথা বলো, সমকোণ, ভেরি গুড। বর্গক্ষেত্র কি, তার মানে এটা সবগুলা কোণ, এটা সব চারটা কোণের সমান, তার মানে এই দুটা কি ইকুইঅ্যাঙ্গুলার, সদৃশ কোণী। এখন বাহুগুলোর অনুপাত সমান হবে। এটা যদি করি 8/6 মানে কি, 8/6 মানে কি 4/3, আর এটা কত 5/6, এটা এক থেকে বড়, এটা এক থেকে কি ছোট, সমান না। তাহলে সদৃশ বলা যাচ্ছে? যেটা বলা গেছে কার ক্ষেত্রে? ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ হলে সদৃশ কোণী হবে,
সদৃশ কোণী লিখতে চতুর্ভুজে হতে মানে এটা হয়েছে, আবার এটা হয় নাই, হতেও পারে না হতে পারে। যেমন ধরো একটা উদাহরণ দিই, এটা মনে করো দিলে তোমার হচ্ছে 5 5 5, এটা দিল রম্বস, এটা কি রম্বস। আর এটা দিলে মনে করো একটা বর্গ 4 4 4 4, বলে এই দুটার মধ্যে কি সম্পর্ক? সদৃশ, ভেরি গুড, সদৃশ। কিন্তু রম্বস, রম্বসের কি হয়, সবগুলা কোণ কি সমান হয়? না, সমান হয় না। এটা 96 ছোট, এটা 96 কি বড়, তাহলে এই দুইটা কি সদৃশ কিন্তু কি না সদৃশ কোণী না। বুঝতে পেরেছেন বেসিক? লেখো এবার এখানে লেখো, বুঝে বুঝে লেখো, না বুঝলে আবার বলি। চতুর্ভুজের ক্ষেত্রে সদৃশ হলে সদৃশ কোণী হবে এটা বলা যাবে না, হতে পারে। যেমন এই যে এখানে দুইটাই কি বলো সদৃশ, আবার কি সদৃশ কোণী। আবার এখানে হচ্ছে এই দুইটা সদৃশ কোণী কিন্তু কি না সদৃশ না, এই দুইটা সদৃশ সদৃশ কোণী না। 90 কেন হয়? রম্বস না, রম্বসের কোণ কি সমকোণ হয়? মানে তো এটা রম্বস হচ্ছে, হ্যাঁ। সুন্দর করে রাখি, এই যে এরকম, এটা হচ্ছে রম্বস, রম্বাস। আর এটা হচ্ছে স্কোয়ার, বর্গ। তাহলে সদৃশ কিন্তু কি আর এই দুইটা হচ্ছে সদৃশ কোণী কিন্তু কি সিমিলার নয়, সদৃশ নয়। হ্যাঁ, হুম, দুইটা বর্গ। না, ওটা কারণ আয়তকের দৈর্ঘ্য বা সাইড এক এক রকম। এটা দিলে 12, এটা দিলে মনে করো 4, আরটা আয়তক্ষেত্র দিলে এটা 15, এটা দিলে হচ্ছে হলো তোমার হচ্ছে যে 6। এবার হবে 12 আর 15 অনুপাত করলে, তাহলে এই দুইটা কি কোণী, কিন্তু যদি এখানে এমন হতো এটা 5 হতো, 12/15 আর হচ্ছে 4/5, 3 দিয়ে ভাগ করলে কত 4/5, 4/5, তার মানে তখন কি হবে সদৃশ হবে, আবার কি সদৃশ কোণীয় হবে, বুঝতেছি? এবার বলো দুইটা বর্গের কি অবস্থা হবে, বলো দুইটা স্কোয়ার যদি থাকে কি হবে, মানে কোনগুলো হবে শিওর সেগুলো আমরা এখন শিখি। দুইটা স্কোয়ার যদি থাকে কি হবে, সদৃশ কোণী হবে, ইকুয়াঙ্গুলার হবে, হবে সদৃশ হবে, হবে, কারণ বাহু সবগুলো সমান না। আচ্ছা তাহলে এখানে রাখো,
বর্গের ক্ষেত্রে দুটি বর্গ সদৃশ প্লাস সদৃশ কোণী। হুম, দেখছো, দুটি দুটি বর্গ কি হবে, সদৃশ হবে, আবার কি হবে, সদৃশ কোণী হবে। দুটি আয়তক্ষেত্র কি হবে, রেক্টাঙ্গেল, সদৃশ কোণী হবে। সদৃশ হইতে পারে, মানে হবে বলা যাবে না, শিওরলি যেটা বলা যাবে সেটা লিখতেছি, সদৃশ কোণী হবে, ইকুয়াল অ্যাঙ্গুলার হবে। দুটি রেক্টাঙ্গেল কি হবে, ইকুয়াল অ্যাঙ্গেল হবে। দুটি রম্বস কি হবে, হ্যাঁ, তার মানে শুধু সদৃশ হবে, কিন্তু সদৃশ কোণী বলা যাবে না। কেন যাবে না, কারণ এটা অ্যাঙ্গেল তো 90 না, তার মানে একটা এটা হতে পারে এটা 70, আর একটা হতে পারে অ্যাঙ্গেল কি 60। কিন্তু বাহুগুলোর অনুপাত কি হবে, এটা যদি এ হয়, এটা সবগুলো যদি বি হয়, অনুপাত করলে কি হবে, সবগুলো এ বাই বি হবে। এই জন্য দুটি রম্বস কি হবে, সদৃশ হবে, সদৃশ কোণী হবে না। আর দুটি সামান্তরিক, ভালো করে দেখ, চিন্তা করো, সদৃশ হবে, দুইটাই হবে না। ভেরি গুড, জানি ঠিক বলছে, দুইটা হতে পারে, মানে এখন শিখতেছি কোনটা হবেই না সেটা। মনে করো তুমি দেখো, এটা দিলে 20, এটা দিলে মনে করো 15, হ্যাঁ, এটা দিলে হচ্ছে তোমার মনে করো 5, এটা দিলে 4। এই অ্যাঙ্গেল হচ্ছে তোমার মনে করো 70, আর এটা হচ্ছে হলো 60। তো অ্যাঙ্গেল যেহেতু সেম হচ্ছে না, তার মানে সদৃশ কোণী না। আর বাহুগুলোর অনুপাত কি সমান, এটা দিয়ে এটা ভাগ করলে কত আসে, 20/15 কত আসে, 5 দিয়ে ভাগ করলে 4/3, আর এটা 5/4। তার মানে সদৃশ কোণীও না, আবার কি সদৃশও না। না বুঝলে বুঝলে, বুঝছো? তাহলে দুটি বর্গ কি হবে, দুটি স্কয়ার কি হবে, সদৃশ হবে। দুইটা রেক্টাঙ্গেল আয়তক্ষেত্র কি হবে, সদৃশ হবে। ভেরি গুড। দুটি রম্বস সিমিলার হবে, সদৃশ হবে, কিন্তু কি হবে না, এরকম হবে না। আর দুটি সামান্তরিক কিছুই না। এবারে দেখো 14.1 আমাদের বাকি রয়ে গেছিল। তার কারণ ছিল আমরা 14 পয়েন্টের যেগুলো বাকি ছিল এগুলো করার জন্য বেসিক চলে গেছে 14.2 তে। আমরা কি শিখলাম লাস্ট ক্লাসে, দুইটা ত্রিভুজ যদি কি হয়, ইকুইঅ্যাঙ্গুলার হয়, মানে সদৃশ কোণী হয়, তারা কি হয়, সদৃশ হয়। দেখো এখন এখানে তোমাদের এখানে একটা আছে যে একটা ট্রাপিজিয়াম চিনো তো, বিপরীত বাহুগুলা কি হবে, সমান্তরাল, কিন্তু কি না, সমান না। কিন্তু এটা এটা হচ্ছে প্যারালাল, সমান্তরাল। তো এখন কোশ্চেন হচ্ছে, এই ট্রাপিজিয়ামের যে কর্ণগুলো আছে এরা হচ্ছে ছেদবিন্দুতে, মানে কর্ণদ্বয় একে অপরকে সমান অনুপাতে বিভক্ত করে, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা একটা কর্ণ যোগ করলাম হচ্ছে কি এসি, অনেকে প্রশ্নই বুঝে না, আনসার করবে কি যে আরেকটা হচ্ছে হলো বিডি। তাহলে ওরা ছেদ করছে কোথায়, ভাগ হচ্ছে কোন জায়গায়, তাহলে এসি কিভাবে ভাগ হচ্ছে বলো, এ ও আর কি ও সি। বিডি কিভাবে ভাগ হয়েছে, এখন কোনটা আগে নিব, খুবই সহজ। এ কোত্থেকে নিচ্ছে, নিচ থেকে না উপর থেকে, নিচ থেকে, তাহলে এই পাশে আগে নিচ থেকে নিব। তাহলে বিও আর কি ওডি, এখন বলছে ট্রাপিজিয়ামের জন্য এটা সমান হবে। এটা প্রমাণ করতে হবে। বই খুলে দেখ, যাদের বই আছে তারা দেখ, লিখে রাখতে পারো ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় এক একই অনুপাতে বিভক্ত হয়। একই অনুপাতে বিভক্ত হয়, কিন্তু বই খুলে দেখো, বই আছে 14.1 আছে, 14.1। হুম হুম। The diagonals of a trapezium are divided in the same ratio at their point of intersection. মানে ওদের ছেদে বিন্দুতে, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় ওদের ছেদে বিন্দুতে সমান অনুপাতে বিভক্ত হয়।
এখন এখানে দেখো কি কি আছে, একটু দেখো। এও আছে, এও দেখতে পাচ্ছ, এই যে এটা। আর আছে কি, ওসি এটা। তারপর বিও, এরপরে কি এটা, আর ওডি হচ্ছে এটা। তাহলে কোন কোন ত্রিভুজ আসতেছে বলো? বিওসি, আবার এওবি আর আমাদের সিওডি আসে না? তো এখানে সমান্তরাল যেটা আছে, প্যারালাল যেটা আছে, প্যারালাল গুলো আমরা কাজে লাগাবো। দেখো ঠিক আছে না? না না, আমি ক্লাসে তো অনেক ফোন আসছে, অনেক 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 ফোন আসছে, তো এই জন্য সাইলেন্ট করে রাখছি। এটা কার? তুমি কয়বার ফোন দিছো আজকে? ও আল্লাহ। ও হোয়াটসঅ্যাপ দিলাম না তো, ক্লাসে রেকর্ড রেকর্ড। না না, আসতে পারবো না, আমি বাসায় বলে আসছি। বাসায় বলে আসছি যে আজকে বাসায়। দেখো এই যে ডিসি আর হচ্ছে এবি হচ্ছে কি প্যারালাল, সমান্তরাল। ফার্স্টে আমরা ধরলাম এসি হচ্ছে এদের ছেদক, ট্রান্সভার্সাল। দুইটা রেখা যদি সমান্তরাল হয়, প্যারালাল হয়, ওদেরকে কোনো একটা রেখা যদি ইন্টারসেক্ট করে, ছেদ করে, কি হয় মনে আছে? হ্যাঁ, এই যে এই অ্যাঙ্গেলটা আর কি, এই অ্যাঙ্গেলটা কি হবে, সমান হবে। তাহলে মাঝখানে কি আছে, ও আছে, আমরা লিখতে পারি তার মানে কি, এখানে লিখবো হচ্ছে যে এবি আর হচ্ছে ডিসি কি সমান্তরাল, আর হচ্ছে যে এসি হচ্ছে এদের কি ছেদক, ট্রান্সভার্সাল। তাহলে আমরা কি লিখতে পারবো, যে এই যে কোণটা আছে, একটা হচ্ছে বিএসি কোণ, আর এই পাশে একটা হচ্ছে কি ডিসিএ কোণ বা এসিডি কোণ, তাই না? ডিসিএ কোণ, এই দুইটা সমান, পাশে লিখে দিব কেন সমান, একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। একদম কমন বেসিক 6 7 থেকে তোমরা পড়ে আসছো, দুইটা রেখা যদি সমান্তরাল হয়, দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তখন কি অনুরূপ কোণগুলো সমান হয়, করসপন্ডিং অ্যাঙ্গেল, পাশাপাশি কি একান্তর কোণগুলো কি হয়, সমান সমান হয়। এখন এই বিএসি কোণ যেটা আছে, দেখো বিএসি কোণ, ওটাকে ও এ বি কোণ লেখা যায়। মানে আমরা যেটা করব, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, এটা আর এটা। তাহলে এই ত্রিভুজের সাপেক্ষে যেটা বিএসি কোণ, ওটাকে ও এ বি কোণ লেখা যায় না, একই তো কোণ। বিএসি কোণ আর ও এ বি কোণের মধ্যে পার্থক্য আছে? কেন লিখলাম, আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজ নিয়ে কাজ করব, এই জন্য ওতে নিয়ে আসলাম। তাহলে এবার বলো ডিসি এ কে কি লিখবো? না, ওসিডি অথবা ডিসিও, ও সিডি অথবা হচ্ছে ডিসিও, বুঝছি না, বুঝছি না। রেখে দিলাম 1 নাম্বার। অল্টারনেটিভ মাঝখানে বলছি, তুমি খেয়াল করো না, তোমার জন্য বলছি, খেয়াল করিও, হ্যাঁ। আবার দেখো, সেম ভাবে আমরা আঁকছি, ডিসি আর হচ্ছে কি এবি হচ্ছে কি সমান্তরাল। এবার আমরা ছেদক নিব, ট্রান্সভার্সাল নিব কাকে, ডিডি বা ডিবি, যে এই দুইটা সমান্তরাল। তাহলে বলো কি লেখা যায়, আবার আবার হচ্ছে এবি আর হচ্ছে ডিসি সমান্তরাল, এবং হচ্ছে এখন হচ্ছে কি বিডি হচ্ছে এদের ট্রান্সভার্সাল বা ছেদক। তার মানে এখন কি লেখা যাবে, এই দুইটা কোণ সমান, তো এই দুইটা কোণকে কি লেখা যাবে বলো, এ বিডি কোণ, আর এই পাশেরটা কি
বিডিসি বা সিডিবি একটা মাঝখানে ঠিক থাকতে হবে, তাই না? তো আগের মতো আমরা ও এর সাপেক্ষে লিখবো। ও আছে কোথায়? এই যে এখানে আছে। ও এর সাপেক্ষে লিখলে এবিডি কি হবে? ওবিডি। আর হচ্ছে বিডিসি হবে কি? ওডিসি। এটা হচ্ছে 2 নাম্বার। এবিডি আর ওবিডি এর মধ্যে পার্থক্য ভুল করছি তাই না? ওবিডি তো হবে না, ওবি এ হবে। ওবি এ হবে অথবা এলইও। বাকিটা ঠিক আছে। বিডিসি ও ডিসি, হ্যাঁ ওটা ঠিক আছে। এদিকে এখানেও রিজনটা কি হবে? এটা হচ্ছে কি করব? একান্তর কোণ, অর্ডার অ্যাঙ্গেল, এখানেও একই কারণে একান্তর কোণ। তাহলে ত্রিভুজ এওবি, ট্রায়াঙ্গেল এওবি আর হচ্ছে ট্রায়াঙ্গেল সিওডি দেখতে পাচ্ছ? তাহলে এই দুটোর মধ্যে আমরা কি কি পাচ্ছি? এই যে একটা অ্যাঙ্গেল প্রথমে যেটা পাচ্ছি যে ও এ বি কোণ সমান সমান হচ্ছে কি ও সি ডি কোণ। দেখো ওদেরকে আমরা একটু মার্ক করে রাখি। ও এ বি, এই যে অ্যাঙ্গেলটা, এটা স্টার মার্ক দিলাম। আর এটা হচ্ছে স্টার মার্ক। এটা কোত্থেকে? 1 নং থেকে, ফ্রম ইকুয়েশন 1। পরবর্তীতে আমরা কি পেয়েছি বলো? ও বি এ ইকুয়াল টু হচ্ছে ওডিসি। এটা কত নাম্বার থেকে? 2 নাম্বার থেকে। এটাকে আমরা টিক মার্ক দিতে পারি। ও বি এ, ও বি এ এই অ্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে ওডিসি এই অ্যাঙ্গেলটা, এই দুইটা সেম। তো আমরা জানি যে দুইটা করে সমান হলে 3 নাম্বারটা কি হয়ে যায়? অটোমেটিক্যালি সমান হয়। তবে ওইটা হচ্ছে দেখবো যে 3 নাম্বারটার কোনো প্রমাণ আছে কিনা। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার হচ্ছে সিওডি কোণ। আর এই পাশে হচ্ছে কি, সরি আগে এটা দেখবো। আগে এই পাশ থেকে হবে এওবি কোণ না? আর এই পাশে হচ্ছে কি সিওডি কোণ। এই দুটো কি সমান? বিপরীত কোণ। ভার্টিকের অপোজিট অ্যাঙ্গেল, দেখো এই দুটো অ্যাঙ্গেল সেম হয় না, মনে আছে? এদেরকে মনে করো রসগোল্লা দিলাম। এবার আগে তো সাদা রসগোল্লা দিতাম, আজকে হচ্ছে যে রেড কালারের রসগোল্লা খাওয়াই দিলাম। বুঝতেছো? এখন দেখো এখানে একটা বিষয় আসবে, দেখো সবসময় তুমি তিনটা সমান করতে পারবে না। যখন দুইটা সমান করলা, 3 নাম্বারটা কোনোভাবেই সমান করা যাচ্ছে না, তখন তুমি লিখে দিবে অবশিষ্ট যেটা আছে এটা এটা ইকুয়াল। আর যদি যেমন এখানে অবশিষ্ট যেটা ছিল এটা কি ইকুয়াল প্রমাণ করা যায়? যায়। এই যে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল যাচ্ছে, তাহলে তুমি অবশিষ্ট লিখবে না। অবশিষ্ট লিখবে যারা দুর্বল, ওরা লিখবে। কারণ তুমি তো সবল, তুমি জানো এই দুটো ইকুয়াল। এই দুটো ইকুয়াল কেন? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ। কি কোণ? বিপরীত কোণ। বুঝতেছি? যদি এটা সমান প্রমাণ করতে না পারি তখন কি লিখবো? রিমেইনিং ইউবি ইকুয়াল টু রিমেইনিং সিওডি, অবশিষ্ট ইউবি ইকুয়াল টু অবশিষ্ট সিওডি। কারণ আমরা আমরা এটা দেখছি যে দুইটা ত্রিভুজের দুইটা করে অ্যাঙ্গেল যদি সেম হয়, 3 নাম্বারটা কি হয়ে যায়? অটোমেটিক্যালি হয়। এখানেও 3 নাম্বারটা অবশিষ্ট দিয়ে লিখতে পারি, লেখা যাবে, কোনো সমস্যা নাই, মার্কও দিয়ে দিবে। বাট আমরা নিজেকে শক্তিশালী প্রমাণ করবো যে 3 নাম্বারটা প্রমাণ আমরা জানি। 3 নাম্বারের প্রমাণও কি জানি? এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ।
তাই না? মনে আছে যে দুইটা রেখা যদি ছেদ করে তাহলে এদের কি ছেদকের উল্টা পাশে যে কোণগুলো থাকে এই কোণগুলো কি হয়? সমান হয়। জানো তো সবাই? এবার বলো দুইটা ত্রিভুজের তিনটা করে কোণ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, তাহলে এরা কি ত্রিভুজ? সদৃশ না সদৃশ কোণী? প্রথমে বলতে হবে সদৃশ কোণী। সুতরাং ত্রিভুজ এওবি ও ত্রিভুজ হচ্ছে কি সিওডি হচ্ছে কি সদৃশ কোণী। প্রথমে সদৃশ কোণী বলতে হবে, এবং তাই এরা কি সদৃশ। প্রথমে কিন্তু সদৃশ বললে কি হবে একটু মাইন্ড করবে, কারণ অ্যাঙ্গেল ইকুয়াল হলে কি হয়? আর লাস্ট ক্লাসে আমরা কি প্রমাণ করছি? সদৃশ কোণ হলে কি হয়? সদৃশ। একটু লিখে দিতে হবে। সদৃশ হওয়া মানে কি? লেখাপড়া লেখো। সদৃশ হওয়া মানে কি? সিমিলার হওয়া মানে কি? সাইড গুলো সেম হবে। এখন সাইড গুলো দেখো, আমরা নিচে প্রথম কি কি আছে? প্রথমটা থেকে এবি আছে, এবি নিলাম। এবি এবি কি পাচ্ছে বলো? তার হাত দুই হাতে কি আছে? এক হাতে স্টার আর এক হাতে টিক। ওই ত্রিভুজে স্টার টিক পাইছে কে? ডি আসছে। প্রথম ত্রিভুজের বাহু কি কি আছে বলো? ও এ আছে বা এও আছে। আমরা এখানে যেভাবে লিখবো এইভাবে লিখবো এও। এও কি পাইছে? এও পাইছে এক হাতে স্টার আর এক হাতে কি রসগোল্লা। এখন দেখো ওই ত্রিভুজের মধ্যে এরকম রসগোল্লা আর স্টার পাইছে কে? ও সি। দেখো ভালো করে দেখো, রসগোল্লার স্টার পাইছে ও সি। এবার প্রথম ত্রিভুজের বাকি আছে কয়টি? বিও। বিও, তাহলে বিও যদি লিখি, বিও পাচ্ছে কি টিক আর রসগোল্লা, টিক আর রসগোল্লা গুটি পাইছে। এখন সবসময় দেখবো যে এখানে তিনটা আসার পর একটা বাদ যাবে, বাদ যাবে কোনটা যায় লাগবে না। তুমি প্রমাণে দেখো, প্রমাণে তোমার কি কি লাগবে? এও ও সি বিও ও ডি কোনটা লাগবে না? হ্যাঁ, প্রথমে বোঝার জন্য পুরোটাই লিখবা, কিন্তু পরবর্তীতে এটা আবার মুছে দিবে, এটা লাগবে না। তো এখন দেখো, এখন ভুল করলে কি হচ্ছে, এখানে এখান থেকে কি লেখা যায়? এও আর ও সি এর অনুপাত ইকুয়াল টু বিও আর কি শেষ প্রমাণ হয়ে গেল। শেষ লেখা। বই আছে, ওইটা একটু খোলো, অনুশীলনী দেখো। আমরা যেটা করলাম এটা হচ্ছে যে এই যে 9 এর 3 নাম্বার, 9 এর 2 আর 3 দেখো তো চেনা চেনা লাগে কিনা? 2 নাম্বার কোনটা, 3 নাম্বার কোনটা? তীর্থের কাকের মতো তাকায় আছে দুজন, বই নিয়ে আসছে নাকি?
এই যে নয়ের দেখো খ আর গ কে চেনা চেনা লাগতেছে। কোনটা কোনটা বলো, কোনটা কত নাম্বার? গ নাম্বারটা। ভেরি গুড, হ্যাঁ গ নাম্বারটা এটার মতো। গুড। আর খ নাম্বারটা? হ্যাঁ কত নাম্বার উপপাদ্য খুঁজে বের করো। 28। ভেরি গুড। খ নাম্বারটা হচ্ছে উপপাদ্য কি? 28। আর গরুর গ মাত্রা যেটা করা হয়েছে। গুড। এখানে আমরা এখন এই যে 8 নাম্বারটা কত, তবে 8 নাম্বার করলে আমরা বোনাস পাবো। কিভাবে বোনাস পাবো? 8 নাম্বার 8 নাম্বারটা দেখ। ত্রিভুজ এবিসি আর ডি এর কি বলা আছে? ত্রিভুজ এবিসি আর ডি এর সদৃশ কোণী। এখন পরীক্ষার সময় উল্টা করে বলবে, বলবে যে সদৃশ, সিমিলার। একই কথা, তোমরা দেখো এই কথা ভালো করে খেয়াল রাখো। যদি তোমাদের সিমিলার দেওয়া থাকে, সদৃশ দেওয়া থাকে, তোমরা প্রথমে লিখবে এ বি বাই ডি ইকুয়াল টু বিসি বাই ই এফ ইকুয়াল টু সি এ বি এফ। আমরা জানি সদৃশ হলে কি হয়? সদৃশ কোণী হয়। সিমিলার হলে ইকুয়াল, সো এ কোণ ইকুয়াল টু বি কোণ, বি কোণ বি কোণ ইকুয়াল টু ই কোণ, আর সি কোণ হচ্ছে কি এফ কোণ। তো উল্টা করে যদি বলে যে ত্রিভুজ এ বি সি আর ডি এফ হচ্ছে সদৃশ কোণী বলে, দেখো তার মানে দেওয়া আছে কি ইকুয়াল, এগুলো যদি বলে তার মানে দেওয়া আছে কি এ কোণ ডি কোণ বি কোণ এ কোণ সি কোণ আর কি এফ কোণ সমান। আর আমরা জানি সদৃশ কোণ হলে কি হবে? সদৃশ হবে। তখন আমরা লিখবো যে এ বাই ডি, এই যে উপরে বুঝছি কি দেওয়া আছে এটা ভালো করে খেয়াল করবো। তো পরীক্ষা সে উল্টা করে দিতে পারে। তো যেটা দেওয়া আছে ওটা দেওয়া আছে লিখবা, আর আমরা বাকিটা লিখবো জানা আছে। বুঝতেছি? এখন যেটা দেওয়া থাকো, এখানে কোনটা দেওয়া আছে? সদৃশ কোণ ইকুয়াঙ্গুলার। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল হচ্ছে কি ডিইএফ। কত নাম্বার এটা? 8 নাম্বার। 14.1-8। কি বলা আছে এরা? সদৃশ কি কোণী, ইকুয়াঙ্গুলার। তার মানে আমরা কিছু না বললে আমরা শ্রেণী ধরবো। এ হচ্ছে ডি এর সমান, বি হচ্ছে কি ই এর সমান, আর হচ্ছে সি হচ্ছে এফ এর সমান। আমরা বলছিলাম যে কোনগুলা একদম সেম টু সেম না হতে পারে, কিন্তু যদি আমাদের কিছু না বলে দেয় আমরা একদম কোনো ভেজালে যাবো না। কি যাবো না? 8 না? হ্যাঁ 8ই তো। 8 নাম্বার তো করতেছি। সদৃশ কোণী বলা আছে, তার মানে কি? সুতরাং এটা এভাবে লিখতে পারো, জানা আছে দুইটি ত্রিভুজ সদৃশ কোণী হলে এরা কি হয়? সদৃশ হয়। We know if two triangles are equiangular then they are similar. বুঝতেছি? তাহলে কি লিখবো? AB ডিভাইড বাই কি DA। ত্রিভুজগুলো এখানে একটা বড় একটা ছোট করে আঁকবো, পরেরটা বড় আঁকা যাবে, সমস্যা নেই। এরকম একটু বড় আঁকি। DEF। জানা আছে দুইটি ত্রিভুজ যদি ইকুয়াঙ্গুলার হয় দেন দে আর কি সিমিলার, সদৃশ হয়। অর্থাৎ তার মানে কি এবি হবে কার অনুপাতের সমান? এবি বাই কি ডিই ইকুয়াল টু হচ্ছে বিসি বাই কি ইএফ, আর এসি ডিভাইড বাই কি আসবে ডিএফ। এটাকে আমরা একটা মধ্যে রাখি। এবার সবাই চিন্তা করো, পরীক্ষা যদি বলে দেয় ত্রিভুজ এবিসি আর ডিএফ সদৃশ, কি লিখবো? দেওয়া দেওয়া আছে ত্রিভুজ এবিসি ও সদৃশ, সুতরাং কি এটা লিখবো। ফার্স্ট এটা লিখবো, দেওয়া আছে সদৃশ বাহুর অনুপাত সমান। যদি প্রশ্ন দেওয়া থাকে এই দুটো ত্রিভুজ সদৃশ বলা থাকে, কি বলা থাকে? সদৃশ। সদৃশ মানে কি বাহুগুলোর অনুপাত কি সমান, তখন এটা লিখবো। জানা আছে দুইটি ত্রিভুজ সদৃশ হলে এরা কি হয়? সদৃশ কোণী হয়। সুতরাং তখন এটা পরে লিখবো। বুঝতেছি এবার? হ্যাঁ। এইবার আসি আমরা, এবার এখানে আসি, এখানে অতিরিক্ত কি কাজ করছে? এখন এ থেকে লম্বা আঁকা হচ্ছে, এ থেকে কি লম্বা আঁকা হয়েছে। কি লম্বা আঁকা হয়েছে বলো, বই দেখে বলো। ডি থেকে লম্বা আঁকা হয়েছে, এ থেকে কি লম্বা আঁকা হয়েছে? এ এম। আর ডি থেকে কি ডি এন। কি প্রমাণ করতে বলছে? এ এম আর হচ্ছে ডি এন এর অনুপাত কি
এ বি আর ডি ই এর অনুপাতের কি সমান? দেখো আমরা যেটা বলতেছি, আমরা এর ছেড়ে দুই বাজি মারতেছি, একটা বাই ওয়ান গেট ওয়ান, একটা করবো আরেকটা পেয়ে যাবো। একটু লিখে নেওয়া যাবে। দেখো এখানে যে প্রমাণ আছে, এম আর ডিএম আছে, কি আছে বলো তো? তার মানে এম আর ডিএম কে নিয়ে ত্রিভুজ বানাইছে। এম কে নিয়ে কোন ত্রিভুজ হয়? দুইটা হয়, তোমার এবিএম হয়, এসিএম হয়। যদি আমরা এবিএম নিই তাহলে এখান থেকে নিব ডিএম, যদি আমরা এসিএম নিই তাহলে নিব ডিএম, দুইভাবেই হবে। তাহলে যদি আমরা এবিএম নিই, এই ক্ষেত্রে এই পাশ থেকে নিব কি ডিএম। কি কি সমান বলো দেখি এই দুইটার মধ্যে, ত্রিভুজের মধ্যে? ডিএম। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই আগে কি সমান? অ্যাঙ্গেল এ বি এন ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল কি ডিইএন। এটা কোথায় আছে? এটা হচ্ছে হলো প্রশ্নের মধ্যে, এখন কোথায় কোশ্চেন। আর একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, রাইট। এ এম বি কোণ সমান সমান কি ডি এন ই কোণ, দুইটাই হচ্ছে কি সমকোণ, এক সমকোণ, ওয়ান রাইট অ্যাঙ্গেল, ওয়ান রাইট অ্যাঙ্গেল। না, আমরা বাহু নিব না এখানে, সদৃশ কোণই ব্যবহার করবো। এখন বাকি যে অ্যাঙ্গেল আছে দেখো, এইখানে এসে ওই টার্মটা আসবে। এখন এটার এটা কি সমান? কে বলতে সমান? বলছে পুরোটা সমান। এ আর ডি পুরোটা সমান, এটা তো পার্শিয়াল আসছে, আংশিক আসছে। তাহলে এইখানে আমাদের, আমরা অসহায়, যাদের অসহায় তারা কি করতে হবে, তখন বলে দিতে হবে ওই যে দুইটা যেহেতু সমান, সুতরাং অবশিষ্ট রিমেইনিং, ওই থিওরি এখানে অ্যাপ্লাই করবো যে বাকি যে দুইটা করে সমান হয়ে গেছে, তার মানে 3 নাম্বার যেটা আছে অবশিষ্ট, সেটাও কি হবে, সমান হবে, ইডিএন করে। বুঝতেছি সবাই? ত্রিভুজ এবিএম আর হচ্ছে ত্রিভুজ ডিএন কে ইকুয়াঙ্গুলার, সদৃশ কোণী, এবং তাই এরা কি সদৃশ কোণ হলে কি হয়, সদৃশ হয়।
শেষ লেখা। দেখো এখানে তোমরা কাজটা সহজ করে ফেলবা। এবিএম এর কি কি বাহু আছে বলো তো? এবিএম, এবি আছে, এভাবে লিখবে। বিএম আছে, আর কি আছে বলো? এবি আছে, বিএম আছে, আর কি আছে? এএম আছে। এখন এবি ভাগে কি কি পাইছে? একটা স্টার আছে আর কি টিক, স্টার টিক পাইছে কে? এই ত্রিভুজে পাইছে কে? ডি। বিএম এর রাইট অ্যাঙ্গেল আর হচ্ছে টিক সমকোণ আর কি? ইএম। তারপরে হচ্ছে হলো এএম, এএম এর ভাগ ডিএম। এখন লাগবে কোনটা কোনটা? একটা বাদ যাবে বেশি বেশিরভাগ সময়। প্রমাণে কোনটা কোনটা লাগে বলো? হ্যাঁ, তার মানে এটা লিখবো না। তো এখন বোঝার জন্য প্রথমে লিখবো, পরে কিন্তু এটা কেটে দিবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? সুতরাং কি এবি আর হচ্ছে কি ডিই এর অনুপাত ইকুয়াল টু হচ্ছে এএম আর কি ডিএন এর অনুপাতের সমান। বা এখন হচ্ছে আমরা কি করে লিখবো? লাগবে কত লিখবো, মানে যেটা বানানে ছিল এটা কি করবো এখন? বাইরে নিয়ে আসবো, শেষ প্রমাণ হয়ে গেল। লেখা হয়ে গেছে। দেখো ভবিষ্যতে যদি পরীক্ষায় এরকম যায় এ বি এর ডি দিও না, দিলে তোমার হচ্ছে কি বিসি বাই ই এর, তখন যদি আল্লাহ এটা কি দিতে পারবো, কিছু করার দরকার নেই। দেখো এটা আসার পরে তুমি যেটাই চাবে এটা দিবে। এই বাই ডি এর কিন্তু আরো দুটা মান আছে না? এই যে পরীক্ষায় যদি এটা না দিয়ে পরীক্ষা যদি এ এম আর ডি এম কি দিয়ে বসে, বিসি বাই কি দেয়, বিসি আর কি দেয়, ই এম দেয়, পারবা না? একদম সব ঠিক আছে, শুধু এখানে আসার পরে এই জায়গায় আসার পরে শুধু আমরা মান থাকবে এডি বাই ডি এর কি লিখবে, এক নং থেকে মান বসাবো। বিসি বাই কি লিখবো, ইয়ে, আর এই পাঁচটা যা আছে তাই এক নম্বরতে মান বসিয়ে। তার মানে এই প্রমাণ কিন্তু এসি আর ডিএফ দিয়েও আসতে পারে, পারে না? বুঝতে পারছি? এক নম্বরতে মান বসিয়ে এরকম। তাহলে বাকি একটা বসছে, বাকিটা বাকিটা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মারা যাবে। এবার হচ্ছে ত্রিভুজ, এটা শেষ হওয়ার পরে এবার এখান থেকে লিখছি ত্রিভুজ এবিসি আর ডিভাইড বাই হচ্ছে ত্রিভুজ হচ্ছে ডিইএফ। মানে ত্রিভুজ দ্বারা কি বোঝায়? ক্ষেত্রফল বোঝায়। ত্রিভুজ দ্বারা কি বোঝায়? ক্ষেত্রফল, এরিয়া বোঝায়, এরিয়া। আগে বলছিলাম তাই না? তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো? তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত? বিসি। আর উচ্চতা কত? এম। হাফ ইন্টু ডিইএফ, ভূমি কত? উচ্চতা কত? ডিএম। হাফ হাফ কি? বিসি ডিভাইড বাই হচ্ছে ইএম। আর এখানে কি এএম ডিভাইড বাই কি ডিএম। বুঝতে পারছি না পারিনি? জাস্ট অতিরিক্ত এই কাজটাই করতে হবে, আমরা একটু কাজের পরে এটা করতে হবে, এই যে এটা প্রমাণ করতে হবে। আমরা এখানে এখানে প্রমাণটা কি করছিলাম ভালো দেখুন। আমরা প্রথমে প্রমাণ করতে হচ্ছে যে যে একটু তখন এখানে দিব এএম ডিভাইড বাই কি ডিএন ইকুয়াল টু হচ্ছে এবি ডিভাইড বাই কি বলো ডি। এটা হবে আমাদের 2 নম্বর সমীকরণ, 2 নম্বর ইকুয়েশন। এটা আসার পরে এরপর লাইনটা দেখো, বিসি ডিভাইড বাই ইএফ থাকলো, আর এএম বাই ডিএম কে লেখা যায় কি বলো? এবি বাই কি লেখা যায়? বি। কোথেকে লিখলাম বলো? ইকুয়েশন কত? 2। এবার বিসি ডিভাইড বাই ইএফ। হুম, ওটা শেষ। ওই যে ওটা ওটা শেষ।
এটা এখানে শেষ। আচ্ছা, কি জিজ্ঞাসা করলে সেটা আসার পরে তোমরা নিজেরাই বলবা যে কি জিজ্ঞাসা করবে। আসো, এটা পর্যন্ত এমনিতে বুঝতে সমস্যা আছে? আমরা এখন ক্ষেত্রফল নিয়ে কাজ করতেছি, এরিয়া নিয়ে কাজ করতেছি। দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল, দুইটা সদৃশ ত্রিভুজ অথবা দুইটা সদৃশ ত্রিকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের কি সম্পর্ক হবে সেটাই আমরা দেখব। বুঝতেছি? তো এখন 1 নম্বর সমীকরণ থেকে এবি বাই ডি কে আবার বিসি বাই ইএফ লেখা যায় না? মানে দুইটাকে একরকম করে দিলাম, এটা করতে গেলে 1 নম্বর থেকে ফাইনালি তাহলে কি আসতেছে, বিসি স্কয়ার ডিভাইড বাই কি ইএফ স্কয়ার। এই যে এইটাই হচ্ছে সম্পর্ক ডিএফ। দুইটা সদৃশ কোণী ত্রিভুজ যদি হয় তাহলে এদের ক্ষেত্রফলের মানে অনুপাত হবে অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সমান। অনুরূপ বাহুগুলোর কি বর্গের অনুপাতের সমান। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা চাইলে কিন্তু এবি বাই ডি কে ঠিক রেখে বিসি বাই ইএফ এর পরিবর্তে আবার এবি বাই ডি লিখতে পারতাম না? আমার কথা ভালো করে খেয়াল করো, এই লেখাপড়াটা এখানে হচ্ছে আমরা কি করছি, এবি বাই ডি কে কি লিখছি, বিসি বাই কি। যদি আমরা এটাকে যদি এভাবে লিখতাম এবি বাই ডি আর এখানে লিখতাম এবি বাই ডি, কোনো সমস্যা ছিল? কারণ সবগুলোতে সমান, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। তোমাকে পরীক্ষায় বই এভাবে দেওয়া, এখন তুমি যদি পরীক্ষায় এটা না দিয়ে যদি এরকম দেয় এ বি স্কোয়ার বাই ডি স্কোয়ার, আল্লাহ এটা তো শিখি নাই, বা এ সি স্কোয়ার বাই ডি এফ স্কোয়ার, ওই ধরনের কোনো এক্সকিউজ দেখানো যাবে? শুধু মানগুলা চেঞ্জ করে দিবা লাস্টে, তাহলে হবে যেটা চান। কথা বুঝতেছো? এই কি শিখলাম, দুইটা সদৃশ কোণী ত্রিভুজ যদি হয় বা সদৃশ ত্রিভুজ যদি হয়, তাদের যে ক্ষেত্রফলের অনুপাত তাদের কি অনুরূপ বাহুগুলা সিমিলার সাইডগুলার কি স্কোয়ারের অনুপাতের সমান, ঠিক না? বিসি স্কোয়ার আর হচ্ছে ইএফ স্কোয়ার। দুইটি শর্ত এখানে আছে। এটা হচ্ছে আমরা এই যে এটা করে ফেলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আগে অনেক আসতো, এখন একটু কম আসে যেহেতু অনেকগুলো চাপ। এই যে 35 নাম্বারটা, উপপাদ্য 35। হ্যাঁ, হ্যাঁ, বই দেখো, বই থেকে একবার দেখে নাও, তোমরা দেখে ওদেরকে একটা পাস করো। বইয়ের মতো প্রমাণটা বইয়ের মতো করার দরকার নেই, আমার মতো করলেই হবে। বই ওরা এইচ 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 ধরে নিছে, বি ধরে নিছে, ওইভাবে করার দরকার নেই, তোমরা এইভাবে করলেই হবে যেভাবে শিখছো। তোমাদের মোটামুটি বেশিরভাগ পড়া কন্টিনিউ, বেশিরভাগ যা যা পরীক্ষার জন্য লাগবে, যা ভবিষ্যতে যা যা লাগবে, তার বেশিরভাগই পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই সপ্তাহে পরীক্ষাটা হবে, আগামী সপ্তাহে হবে এই চ্যাপ্টারের পরে। আমি তোমাদের কমাই কমাই দিই। হ্যাঁ, নাম্বারগুলো একটু বলে দিই কোনটা কোনটা পরীক্ষায় থাকবে। তো বইটা দাও। উপপাদ্য 28 আর 30, দেখো উপপাদ্য থিওরেম 28 আর 30। আর অনুসরণী হচ্ছে 3, 5, 6, 7, 8। এ কয়টা পরের গুলা এর পরে দিব। এটা হচ্ছে নেক্সট উইকের এক্সাম। আজকে আর থাক, যেহেতু বেশি লম্বা ক্লাস না হয়। একদম পরের সপ্তাহে আসলে আমি কোশ্চেন খাতা দিয়ে দিব, বাসায় গিয়ে দিয়ে দিব। আর কেউ যদি চাও যে না আমি এখানে পরীক্ষা দিব, তার জন্য ব্যবস্থা করা হবে, সমস্যা নেই। তুমি কিছু দেখাবা, দেখাতে হবে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, আমার টায়ার্ড লাগতেছে।